স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলছে। এই মুহূর্তে আসলে চালকের আসনে আছে বাংলাদেশি, তবে দিনের শুরুতে এটা আসলে বলা নাও যেতে পারতো, কারণ 26 রানে বাংলাদেশের 6টা উইকেট পড়ে গিয়েছিল। তারপর লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দারুণ একটা কামব্যাক এনে দিয়েছেন বাংলাদেশকে। দিন শেষে পাকিস্তানের 2টি উইকেট পড়ে গেছে এই মুহূর্তে, এই কারণে আসলে বাংলাদেশকে এগিয়ে রাখতেই হচ্ছে। এই ম্যাচটা নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি আজকে। আমার সঙ্গে আছেন সাদমান উল্লাহ, স্বাগতম। আজকে বাংলাদেশের যে কামব্যাকটা করলো, যেখান থেকে একদম খাদের কিনারা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এটা আসলে কীরকম মনে হচ্ছে? সেশনটার পরে আসলে যেই কামব্যাকটা করলো, মানে একটা রিয়েল মাদ্রিদ কামব্যাক বলতে পারেন। মানে আমরা তো আসলে কালকে কথা বলছিলাম যে মর্নিং সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সেশনটা আসলে পাকিস্তানি পেসাররা আসলে ভালো একটা দিন শুরু করতে পারে এইভাবে উইকেট নিয়েই, এবং সেই কাজটাই তারা করেছিল। 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছে, যেটা একটা মানে ডিজাস্টার ছিল। এরপরে আসলে লিটন আর মিরাজের কথাটা, মানে এই এপিসোডে আসলে পুরোটাই তাদের নিয়ে কথা বলতে হবে। এরকম একটা জুটি হয়েছে, অনেকগুলো রেকর্ড হয়েছে। আপনি 50 রানের নিচে আউট হওয়ার পরে 7-8 নম্বরে নেমে লিটন মিরাজের এত বড় পার্টনারশিপ, 165 রানের পার্টনারশিপ, সেইখানে লিটনের 4র্থ সেঞ্চুরি। মিরাজ একজন কমপ্লিট অলরাউন্ডার হয়ে উঠেছেন। মানে মিরাজ একটা আন্ডাররেটেড অলরাউন্ডার আমার কাছে মনে হয়। যে মানে সাকিব আল হাসানকে তো আমরা 1 নাম্বার ধরে এসেছি, কিন্তু মিরাজ আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সার্ভিস দিয়ে এসেছে, সে একজন টপ নচ একটা অলরাউন্ডার হয়ে উঠেছে। আমরা জানি যে ফার্স্ট ইনিংসে 5টা উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারপর আজকে ফার্স্ট ইনিংসে 78 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। তার একটা সেঞ্চুরি পাওয়ারও সম্ভাবনা ছিল। মিরাজ এবং লিটন দাস প্রায় সমান্তরাল একটা ব্যাটিং করছিলেন। তিনি হয়তো বা সারপাস করে যাচ্ছেন, তারপর আবার মেহেদী হাসান মিরাজ আবার সেই রানটা করছেন। তাদের মধ্যে বোঝাপড়াটা খুবই দুর্দান্ত ছিল। এই বোঝাপড়াটা দুর্দান্ত হওয়ার কারণেই কি তারা এই কামব্যাকটা করতে পেরেছেন কিনা? কলাপসের পরে আসলে তারা যেভাবে অ্যাটাকিং খেলেছেন, মানে তারা তখনও কিন্তু পেসাররা ভালো সুইং পাচ্ছিল, ভালো লাইন লেন্থে বলিং করছিল, কিন্তু তারা যেভাবে বাউন্ডারি বের করেছেন, মানে দুর্দান্ত। কারণ এরকম সময় আপনি যদি আরও ডিফেন্সিভ খেলতে যান, তখন হয়তো আবার উইকেট পড়ে যেতে পারতো। সেই জায়গায় লিটন মিরাজ দুইজনই দুর্দান্তভাবে অ্যাটাকিং খেলেছেন, যেখানে আসলে পেসাররা আসলে পরে আর বা স্পিনার আবরার তিনি আর কোনো ওয়ে পাচ্ছিলেন না কীভাবে আউট। কতটা তারা আগ্রাসী ছিলেন এটা আসলে মিরাজের এবং লিটন দাসের ইনিংসটা একটু পর্যালোচনা করা বোঝা যাবে। মেহেদী হাসান মিরাজ 1টি ছক্কা মেরেছেন এবং 12টি 4 মেরেছেন। আর লিটন দাস 138 রানের একটা ইনিংস খেলার পথে তিনি 4টি ছক্কা মেরেছেন এবং 13টি 4 মেরেছেন। তারা আসলে বেশি অনেকটা, মানে তাদের যে টোটাল রান এটার অনেকাংশেই, মানে অনেকটা রানই এসেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি। মানে এই যে আমি বলছিলাম যে তারা অ্যাটাকিং এমনভাবে খেলেছেন যে আসলে পেসাররা বা পাকিস্তানি বলাররা আসলে আর ওয়ে পাচ্ছিল না যে কীভাবে, কারণ ভালো বোলিং করার পরেও সেগুলো বাউন্ডারি কনসিড হচ্ছিল। সো সেই হিসেবে আসলে মানে ফুল ক্রেডিটটা লিটন এবং মিরাজকে দিতে হবে। আসলে লিটনকে নিয়ে যদি আমি কথা বলতে চাই, লিটন কিন্তু লাস্ট কয়েক ইয়ার ধরে বাংলাদেশের বেস্ট টেস্ট ব্যাটার হিসেবে খেলছেন। শুধু বাংলাদেশের বললে ভুল হবে, উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটন দাস গত 5 বছরে যত রান করেছেন, যত ডিসমিসাল করেছেন, তার ধারে কাছেও কিন্তু অন্য কেউ নেই। আমি বলছিলাম যে মানে তার সাদা বলের পারফরমেন্সের জন্য তাকে অনেকভাবে জাজ করা হয়, বা কিন্তু রেড বলে উনি আসলে বাংলাদেশে অপরিহার্য একজন ব্যাটার। তিনি উইকেট কিপিংয়েও যতটা ভালো করছেন, ব্যাটার হিসেবেও আসলে উনি যেখানে সাদা বলে তিনি ওপেনিং করেন, সেখানে আসলে টেস্টে তিনি এত নিচে নেমে অনেকবারই বাংলাদেশকে মানে ভালো ভালো ইনিংস এনে দিয়েছেন। আজকেরটা তো ইতিহাস আসলে মনে হয় লেখাই থাকবে। আমরা যেরকমভাবে খেলছি, আমরা আশা করতেই পারি যে এই টেস্টটা হয়তো আমরা জিতবো। সেখানে মিরাজ এবং লিটনের এই জুটিটা, লিটনের এই ইনিংসটা আসলে লেখা থাকবে ইতিহাসে। তবে মেহেদী হাসান মিরাজের ইনিংসটা একটু আলাদাভাবে বলতেই হয়। মেহেদী হাসান মিরাজও গত 5 বছরে 25টা ইনিংসে 697 রান করেছেন, 31.95 গড়ে। এরকম অলরাউন্ড পারফরমেন্স আসলে বাংলাদেশের সাকিব আল হাসান তো নয়ই, রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস ওকস, জোশুয়া ডি সিলভা এবং কেশব মহারাজের মতো অলরাউন্ডার, যারা মানে লাল বলের ক্রিকেটটাকে অনেক ডোমিনেট করেন, তাদের থেকে অনেক এগিয়ে আছেন মিরাজ।
এখন মিরাজ যেভাবে আসলে ব্যাটিং করছেন, আমরা জানি যে লাস্ট যেই টেস্টটা আমরা জিতলাম পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচেও মুশফিকুর রহিমের সাথে দারুণ একটা 100-এর উপরে একটা পার্টনারশিপ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এই এরকম ব্যাটিংয়ের পর কি মনে হচ্ছে যে কোনোভাবে মেহেদী হাসান মিরাজকে একটু উপরে ব্যাটিং করানো যায় কিনা? খেলানোটা আসলে আমার মনে হচ্ছে যে মিরাজ এখন যেই পজিশনে আছেন সেখানে কিন্তু তিনি ভালো করছেন। মিরাজকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় খেলাতে পারেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় অনেক সময় তিনি মেক্সি ওপেনার হিসেবে খেলেছেন, তিনি মিডল ইয়েতে খেলেছেন বা ফার্স্ট ডাউনে খেলেছেন সাদা বলের ক্ষেত্রে। এইখানেও আপনি যখন দরকার হবে মিরাজকে আপনি হয়তো উপরে একটু খেলাতে পারেন, কিন্তু উপরে যদি আপনি খেলান তখন আসলে নিচের এই জায়গাটা আসলে গ্যাপ হয়ে যাবে, কারণ এখনও আমাদের এরকম কোনো অলরাউন্ডার হয়তো আসেনি যে এই জায়গাটা কভার করতে পারে। যেহেতু সাকিব আল হাসান এখনও আছেন, সাকিব আল হাসানকে আসলে এত নিচে খেলিয়ে মিরাজকে উপরে উঠালে আমার মনে হয় যে হয়তো মিরাজ ভালো করতেও পারেন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সাকিব আল হাসানের কাছ থেকে ব্যাটিংয়ে কিন্তু আমরা ওই পারফরমেন্সটা পাচ্ছি না। আমরা এই গত 2টা টেস্টই দেখলাম ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে একটা ইনিংসে শুধু 36 করেছিলেন, ফার্স্ট ইনিংসটায় করেছিলেন 4 রান, তারপর 15, তারপর 2। এগুলো আসলে মানে আসলে সাকিব আল হাসানের ফর্মটা, ব্যাটিংয়ের ফর্মটা অনেক দিন ধরে আসলে ভোগাচ্ছে বাংলাদেশ টিমকে। বলিংয়ে তিনি যত চাও এভারেজ পারফরমেন্স করলেও ব্যাটিংটা আসলে হচ্ছে না। এখন আসলে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ারকে আপনি হুট করেই বাদ দিতেও পারবেন না। তিনি আসলে যেদিন খেলবেন দেখা যাবে যে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলে দিয়েছেন। কিন্তু মানে মিরাজকে যদি আপনি বলেন যে আজকে আপনি যেই স্ট্যাটটা বলেন, উনি কিন্তু নাম্বার 8-এই এই স্ট্যাটটা করেছেন। সো উনি হয়তো ওই চাপে, ওই প্রেশারে এই জায়গাটায় ভালো খেলেন। উনি ওই সময়টা আসলে পুরান বলে তিনি ভালো সার্ভাইভ করতে পারেন, নতুন বলে তার জন্য হয়তো একটু টাফ হতে পারতো। আপনি বলছিলেন যে এই মিরাজকে একটু উপরে যদি খেলানো যায়, আমার মনে হয় যে উপরে খেলানো গেলেও উনি হয়তো সেখানেও ভালো করবে। কিন্তু এখন যে পজিশনটা আছে বাংলাদেশের জন্য একটা ভরসার জায়গা হয়ে আছেন যে আমাদের উইকেট পড়ে গেলেও একজন আছে যিনি আসলে ধরে খেলতে পারেন। তবে নাজমুল হোসেন শান্তর ফর্মটা কি আসলে আমাদের জন্য চিন্তার? যে নাজমুল হোসেন শান্ত 3 নম্বর ক্রিকেটের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন ধরা হয় 3 নম্বর ব্যাটিংটায়। এখানে বিরাট কোহলির মতো ব্যাটাররা ব্যাট করেন, এখানে আরও জো রুট এরকম অনেক কিংবদন্তি টেস্ট ব্যাটার আছেন যারা ব্যাটিং করেন। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর নামটা কতটা বেমানান লাগছে আর কি। আপনি আসলে যদি দেখেন আজকে যখন ফার্স্ট সেশনে খেলা হচ্ছিল, প্রায় আমাদের সব লেফট ব্যাটাররা কিন্তু একইভাবে আউট হয়েছে। তারা লেগ স্ট্যাম্প এক্সপোজ করে দিয়েছে, যেখানে আসলে লেগ স্ট্যাম্পে আউট হয়ে গেছে। জাকির ক্যাচ তুলে দিয়েছে। শান্ত কিন্তু এই টাইপের আউট তিনি অনেকবারই আউট হয়েছেন। এইভাবে তার এক্সপোজ হয়ে যাচ্ছেন, তিনি ভিতরে বলটা আসলে খেলতে পারছেন, লেগ স্ট্যাম্পের বলটা তিনি ভিতরে আসলে কানেক্ট করতে পারছেন না। তিনি আসলে একটা গ্যাপ থাকছে, তার হেড পজিশন বা ফুট পজিশন সেম থাকছে না, যেখানে আসলে শরীরের ব্যালেন্স পাচ্ছেন না। সেই কারণে কিন্তু তিনি এই বলগুলো আসলে স্ট্রাগল করছেন। আসলে তিনি যেই মানে ব্যাটার, সেই মানে আসলে তাকে উচিত যে এই জায়গাগুলো আরও ভালো কাজ করে এই জায়গাগুলো উতরে আসা, কারণ না হলে আপনি এই জায়গায় স্ট্রাগল করতেই থাকবেন। আপনার বলাররা সব অ্যানালাইসিস করে যে কোন ব্যাটার কোন জায়গায় কীভাবে দুর্বল। আপনি যদি এই জিনিসটা ওভারকাম করতে না পারেন তাহলে আসলে স্ট্রাগল করবেনই, আপনি দেশের বাইরে হোক দেশে হোক। তবে পাকিস্তানের বোলারদের কতটুকু ক্রেডিট দেবেন? আমরা জানি যে খুররম শেহজাদ 6টা উইকেট নিয়েছেন, তিনি আসলে খুব বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন আজকে দিনের শুরু থেকেই। লাস্টের দিকে যে সময় দেখা যাচ্ছিল যে মিরাজ এবং লিটন দাসও করে ভালো একটা জুটি করে ফেলছেন, তখন মেহেদী হাসান মিরাজকেও আউট করেছেন। শাহিন শাহ আফ্রিদি ছিলেন না, তারপরে নাসিম শাহ ছিলেন না, তারা যাওয়ার পরও যেভাবে আসলে বোলিং করেছেন খুররম শেহজাদ, তার বোলিংটাকে আসলে কীভাবে দেখছেন আপনি? আমরা কিন্তু বলেছিলাম যে আসলে শাহিন আফ্রিদি না থাকলেও যেই পেসার আছে খুররাম, মীর হামজা, তারা কিন্তু খুবই দুর্দান্তভাবেই এই পাকিস্তান টিমে খেলে। পাকিস্তানের পেসাররা অলওয়েজই ভালো। আপনি তাকে ঘরোয়া লেগে ডেল স্টেন বলা হয় খুররামকে, তিনি গতি আছে, তার সুইং আছে, তার বলিং অ্যাকশনটা অনেকটা মনে হয় যে ডেল স্টেনের মতো। সো তিনি যেভাবে বলিং করেছেন, আপনি দেখেছেন যে লাইন লেনটা কীভাবে ঠিক রেখেছেন তিনি। ব্যাটাররা তাকে রিডি করতে পারছিলেন না প্রথম দিকে। সুইংটা ফুল ক্রেডিট আসলে তাকে দিতে হবে, তিনি ডিজার্ভ করেন আজকে 6 উইকেট পাওয়াটা। সো এছাড়াও হয়তো আবরারকে আমরা ভেবেছিলাম যে ভালো করবেন, কিন্তু আজকে একটা আবরারের ক্যাচ নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। আমরা বলছিলাম যে আপনার রতিকে পুনরাবৃত্তি, যেটা আসলে তিনি হয়তো
ধরেননি, কিন্তু তিনি বলেছেন যে আসলে এই যুগে এসে আপনি এই কাজগুলো আসলে ফেক করতে পারবেন না। মানে রিভিউ থাকার কারণে আসলে হ্যাঁ, মানে থার্ড আম্পায়ার পারছেন যে জিনিসটা কেসটা হয়নি, এই কারণে না হলে হয়তো বা ওই মুলতানের একটা ঘটনা হয়ে যেত। আমরা আসলে আরেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত, সেটা হচ্ছে আরেকটা মানুষকে ক্রেডিট দেওয়া উচিত, সেটা হচ্ছে হাসান মাহমুদ। তিনি আসলে আমাদের প্যাট কামিন্স হয়ে উঠেছিলেন আজকে। আপনি যখন মিরাজ যখন আউট হয়ে গেলেন, বোলিং এর কথাটা বলার সময় আমি হয়তো ওর কথাটা বলতে হ্যাঁ হ্যাঁ, সো মানে আমি আসলে এই কথাটাই বারবার আমার মাথায় ঘুরছে যে হাসান মাহমুদের ইনিংসটা আমার চোখে লেগে রয়েছে, যে মানে লিটন মিরাজের কথা তো আসলে আছে, কিন্তু হাসান মাহমুদ যেই খেলাটা খেলেছে আসলে বল তিনি খেলেছেন 13 রানে নট আউট রয়েছেন। মিরাজ আউট হয়ে যাওয়ার পরে আমরা ভাবছিলাম যে আর মনে হয় কলাপস করা শুরু হয়ে গেল বা 200 পার হবে না, কিন্তু আসলে লিটন দাসও কিন্তু একটু চাপে পড়ে গিয়েছেন, তার সেঞ্চুরিটা হবে কি হবে না একটা দৌড়াচলে, কিন্তু হাসান মাহমুদ খুব ভালো ব্যাটিং করে ভালো ভালো ডিফেন্স করছিল, একদম মানে যেরকম দরকার এত ভালোভাবে সেট হয়ে গিয়েছিলেন যে দুর্দান্ত শটে তিনি বাউন্ডারিও পেয়েছেন। তারা লিটন এবং হাসান মাহমুদ মিলে 69 রানের একটা পার্টনারশিপ, যেটা খুবই ক্রুশাল। বেশিরভাগ রানটাই লিটন দাস এসেছে, কিন্তু ওভারের হয়তোবা দেখা যাচ্ছে চতুর্থ বলে লিটন একটা সিঙ্গেল নিয়ে নিয়েছেন, লাস্ট দুইটা বল কিন্তু ভালোভাবে ডিফেন্ড করেছেন। আপনি একটা বলার, একটা টেইল এন্ডারের কাছ থেকে এর চেয়ে বেশি আসলে কিছু এক্সপেক্ট করার কিছু নেই। এরপর আপনি দেখেন তিনি নেমেই আবার 2টি উইকেট নিয়ে নিয়েছেন, ইম্পর্টেন্ট 2টি উইকেট। তার এই প্রথম দুইটা ওভার আসলে আপনি আসলে কতটুকু বাংলাদেশে আসলে এই ম্যাচে একটা ভালো একটা লিডের সম্ভাবনা ছিল, সেটা হয়নি। 12 রানে পিছিয়ে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল, কিন্তু দিন শেষে পাকিস্তানের 2টা উইকেট চলে গেছে, এই কারণে আসলে পাকিস্তান একটু ব্যাকফুটেই বলা চলে। এটার জন্য আসলে সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে হাসান মাহমুদকে। হাসান মাহমুদ নিজের 2টা ওভার 2টা উইকেট তুলে নিয়েছেন। খুররম শেহজাদকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিল, তার উইকেটটা নিয়েছেন। তাছাড়া আবদুল্লাহ শফিকের উইকেটটা নিয়েছেন নিজের প্রথম ওভারই। এখন বাংলাদেশে আসলে চতুর্থ দিনে কতটুকু কি চতুর্থ দিনে আমার যেটা মনে হয় যে ফার্স্ট সেশনে আসলে উইকেট তুলে নিতে হবে। যেই আমাদের ওই পাকিস্তানের যেই সব টপ অর্ডার রয়েছে তাদের আসলে বাবর আজম মতো ভালো একটা টাচে নেই, তাকে যদি তাড়াতাড়ি আউট করে দেওয়া যায়। শান মাসুদ ক্যাপ্টেন রয়েছেন, সাইম আইয়ুব টাচে থাকলেও তাদের আসলে আউট করে দিতে হবে। আমার মেইন কনসার্নটা আসলে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। উনি খুবই ভালো টাচে রয়েছেন, পাকিস্তান পারফর্ম করে যাচ্ছেন, কলাপস করলেও তিনি ধরে যাচ্ছেন। তিনি যদি আসলে একটা পার্টনারশিপ কারোর সাথে নিয়ে করে ফেলেন তখন আসলে বাংলাদেশের জন্য একটু চাপের ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমি অনেকটাই আশা করছি যেই এখন খেলা যেই পজিশনে রয়েছে, বাংলাদেশ যদি 2-3টা উইকেট আসলে প্রথম সেশনে নিয়ে নিতে পারে তাহলে পুরো দিনটাই হয়তো আমাদেরই হবে। তখন দেখা যাবে যে লিডটা হয়তো যদি আমরা 200, 100, 150 থেকে 200-র মধ্যে রাখতে পারি তাহলে খুবই ইজি হবে একদিনে, বা আরও যদি যেটুকু সময় বাকি থাকবে সেই সময়টুকুতে চেস করা। আমরা তো জানি যে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা খুবই কঠিন বিষয়। বাংলাদেশ আসলে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে জেনেই কিন্তু টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তটা নিয়েছিল। বাংলাদেশকে চতুর্থ ইনিংসে এখন যতটা সম্ভব কম রানে পাকিস্তান আটকে দিতে হবে, কারণ আপনি প্রত্যেকবার এরকম পার্টনারশিপ নাও পেতে পারেন, কলাপসটা হয়ে গেলে পার্টনারশিপ নাও পেতে পারেন। সো সেই ক্ষেত্রে আসলে ফার্স্ট অফ অল তাদের যে 150 থেকে 200-র মধ্যে বেঁধে দিতে হবে। এরপরে আসলে আমাদের ধীরে সুস্থে লাস্টের দিনটা খেলতে হবে। যদিও টাফ হবে, কিন্তু আমি আশা করছি যে হয়তো মিরাজ লিটনের এই ফর্মে থাকার পর আমরা যদি ফার্স্টের দিকে উইকেট হারাইও তারা আসলে মনে হয় ওভারকাম করে ফেলবে। আমার যতটুকু মনে হয় কালকে হাসান মাহমুদ এবং নাহিদ রানার কাজটাই মনে হয় সবচেয়ে বেশি। তাসকিনও আছেন, তাসকিনও ভালো বল করতে হবে। তবে নাহিদ রানার যেহেতু গতি আছে, গতি দিয়ে বিট করে কয়েকটা উইকেট যদি নেওয়া যায় তাহলে আসলে যেহেতু তৃতীয় দিনের খেলা, পিচে হয়তো টার্নও থাকবে। চতুর্থ দিন, হ্যাঁ একটা চতুর্থ দিনের খেলা, সো সেই হিসেবে আমাদের স্পিনাররাও হয়তো ভালো একটা রোল লাগবে। মিরাজ যেহেতু খুবই ভালো ফর্মে রয়েছেন, তার কাছ থেকে আমরা আশা করবো যে সাকিব আল হাসান রয়েছে, তাদের কাছ থেকে আশা করবো যে কিছু উইকেট হয়তো পেসারদের পাশাপাশি তারাও নেবেন। আমি একদম শেষ পর্যায়ে আছি। আপনার কি মনে হয় এই পজিশন থেকে কি বাংলাদেশের কি জেতা কতটা সম্ভব? আমি তো মানে এখন খুবই কনফিডেন্ট যে আমরা এই ম্যাচটা জিতে আমরা সিরিজটা নিয়ে নেব। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও 12টা পয়েন্ট নিয়ে নেব। কিন্তু মানে কালকে যেটা বলছিলাম যে ফার্স্ট
সেশনটা দেখলেই আসলে অনেকটা আমরা ধরে নিতে পারবো যে এই টেস্টটা কোন দিকে যাচ্ছে। কারণ কোনো পার্টনারশিপ আসলে করতে দেওয়া যাবে না, কোনো বড় পার্টনারশিপ করতে দেওয়া যাবে না। 150-200-র মধ্যে যদি আর্ট করে নিতে পারি তাহলে আমি বলতে পারি যে হয়তো ম্যাচটা আমাদেরই। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ম্যাচটা আসলে ড্রয়ের দিকে হয়তো বা যাবে না। যে কোনো এক দল জিতবে সম্ভাবনা আছে। আমারও মনে হচ্ছে না ড্রয়ের চিন্তা আমরা আসলে এখনো মানে কেউই বলিনি যে ড্র করবে বা, কিন্তু এই যে পাকিস্তান যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা পার্টনারশিপ করে ফেলে যেখানে আসলে তারা আউট হচ্ছে না বা কালকে সারাদিন খেলে ফেলেছে পরের দিনও কিছু, তখন আসলে হয়তো দেখা যাবে যে রানটা এত বেশি হয়ে গেছে, তখন হয়তো ড্রয়ের জন্য বাংলাদেশ খেলতে হবে। এছাড়া আসলে কালকের দিনটাতে বাংলাদেশের উপরেই অনেক কিছু নির্ভর করছে যে টেস্টটা কোন দিকে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। আহ, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার চতুর্থ দিন শেষে আবারও হাজির হব ক্রিক ফ্রেন্ডের টোটাল ইম্প্যাক্ট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।